আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। তোমার সবাই ভালো আছো? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। তো তোমাদের রুটিনে একটু চেঞ্জ আসছে, এই জন্য আজকে অ্যাকাউন্টিং ক্লাস, যেটা আগে বুধবারে ছিল। তো তোমাদের দিনে দিনে কিন্তু সময় খুব কাছে আসতেছে পরীক্ষার। তোমাদের পড়াশোনা কি অবস্থা বলো? বাসায় ঠিক মতো পড়াশোনা করো? তোমরা কি বাসায় তোমাদের পড়াশোনাগুলো ঠিক মতো করতেছো কি? জি স্যার, করতেছি। ভেরি গুড। বাসায় পড়াশোনা করবা, সময় যতই যাবে এতই কিন্তু পরীক্ষা খুব কাছে চলে আসবে। যদি পড়াশোনা ঠিক মতো না করো তাহলে কিন্তু পরে পরীক্ষা দিতে কষ্ট হবে। সেজন্য বলি যে প্রতিনিয়ত পড়াশোনাগুলো ঠিক মতো চালিয়ে যাবা। কলেজের যখন সশরীরে ক্লাস শুরু হবে, দেখা যাবে যে ক্লাস শুরুর পরেই তোমাদের টেস্ট পরীক্ষা চলে আসছে। আনিকা, তোমার রুল কত? আনিকা? স্যার আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আমার সালাম। রোল 41। 41? নামের পাশে রুল লিখে দিবা, তাইলে তোমাদের হাজিরা দিতে সহজ হয়। আচ্ছা স্যার। রুল থাকলে হাজিরা নেওয়াটা সহজ। আচ্ছা, গত ক্লাসে তোমাদেরকে একটা ম্যাথ দিয়েছিলাম করার জন্য, তোমরা কি সে করতে পেরেছিলা? জি গত- স্যার। কারো কোনো প্রবলেম হয়েছে অঙ্কটা করতে গত ক্লাসেরটা? নো স্যার। ওকে, ফাইন, ভেরি গুড। তাহলে তোমরা আর্থিক বিবরণী পাচ্ছো। দেখো, আজকে আমরা আরেকটা ম্যাথ নিয়ে এসেছি, যেটা আজকে আলোচনা করব। এগুলো পারলে তোমাদের আর্থিক বিবরণী তোমরা পারার সহজ হবে, এবং আর্থিক বিবরণী পারলে তোমার অ্যাকাউন্টিং এ এ প্লাস পাওয়াটা তোমার জন্য আরো ইজি হয়ে যাবে। যেহেতু আর্থিক বিবরণী দুইটা অঙ্ক আসবে, আর দুইটা অঙ্কই তোমাকে অ্যান্সার করতে হবে, সেই হিসাবে তোমার আর্থিক বিবরণী পারতেই হবে। মাঝখানে আরেকটি কথা বলে রাখছি, তোমাদের যারা ক্লাস করছে না তাদেরকে বলে দিও, যদি কেউ ক্লাস নিয়মিত না করে, টেস্ট পরীক্ষার সময় তার এই উপস্থিতিকে বিবেচনায় আনা হবে, এবং উপস্থিতির উপর মার্কস থাকবে। এই উপস্থিতির মার্কসের কারণে অনেকে দেখা যাবে যে পরীক্ষায় খারাপ করে ফেলেছে, মানে ফেল করে গেছে। সুতরাং সবাই যেন ক্লাস করে, তাহলে অন্তত উপস্থিতির মার্কসটা যদি পায় তাহলে পাস করাটা সহজ হবে। তো ঠিক আছে, দেখো আজকের ম্যাথটা আমরা আলোচনা করছি সাথী এন্টারপ্রাইজ, মানে একটা প্রতিষ্ঠানের নাম হলো সাথী এন্টারপ্রাইজ। সাথী এন্টারপ্রাইজের 2021 সালের 31 ডিসেম্বর তারিখের রেওয়া মিল নিচে দেওয়া আছে। এই যে রেওয়া মিলটা দেওয়া আছে, তোমরা কি এই রেওয়া মিলের লেখাগুলো স্পষ্ট বুঝতে পারছো? তোমাদের স্ক্রিনে কি লেখাগুলো স্পষ্ট জি বোঝা স্যার। যাচ্ছে? আচ্ছা, তো দেখো, সাথী এন্টারপ্রাইজের যে রেওয়া মিলটা দেওয়া আছে এখানে, প্রথমে আমি ডেবিট দিকের হিসেবের নামগুলো পড়ছি। আছে নগদ তহবিল 37,000 টাকা। বলতো নগদ তহবিল কোন ধরনের হিসাব? স্যার সম্পদ। কেমন সম্পদ? চলতি সম্পদ। চলতি সম্পদ, হ্যাঁ, ভেরি গুড, চলতি সম্পদ। তো যেহেতু এটা সম্পদ, সেহেতু এই নগদ তহবিল আমরা লিখব আর্থিক অবস্থার বিবরণীতে সম্পদ পাশে, আর্থিক অবস্থার বিবরণীর সম্পদ পাশে লিখব। এরপরে আছে বাড়ি ভাড়া 10 মাস 30,000 টাকা। বাড়ি ভাড়া আছে 10 মাস 30,000 টাকা। বাড়ি ভাড়া কোন ধরনের হিসাব?
বাড়ি ভাড়া ব্যয় ব্যয় কেমন ব্যয়? পরোক্ষ ব্যয় পরোক্ষ ব্যয়। ভেরি গুড। বাড়ি ভাড়া হচ্ছে পরোক্ষ ব্যয়। এই পরোক্ষ ব্যয়ের যে 30,000 টাকা দেওয়া আছে, এখানে বকেয়া আছে কয় টাকা, কেমনে বের করবা বকেয়াটা? সে 10 দিয়ে ভাগ দিব, 2 দিয়ে গুণ করবো। 10 দিয়ে ভাগ দিবা, 2 দিয়ে গুণ দিবা, তাহলে বের হবে বকেয়া ভাড়া। হুম? সবাই কি একমত এই কথার সাথে? তোমরা অর্পিতা, তোমরা সবাই কি তাহলে এইটার সাথে একমত যে এখানে যে ভাড়া দেওয়া 30,000 টাকা, 30,000 টাকাকে 10 দিয়ে ভাগ 2 দিয়ে গুণ, তাহলে আমরা বকেয়া ভাড়া পাবো। এটা কি সবাই একমত কিনা? কথা বলো, বাকিরা কথা জি বলো। স্যার। জি স্যার। ওকে, ভেরি গুড। হ্যাঁ, ধন্যবাদ। এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, কারণ হচ্ছে এখানে যে ভাড়া দেওয়া আছে, এখানে যে ভাড়া দেওয়া আছে এই ভাড়াটা হচ্ছে 10 মাসের ভাড়া। এটা হচ্ছে 10 মাসের ভাড়া। তো যেহেতু 10 মাসের ভাড়া দেওয়া আছে, আর আমরা হিসাবটা করি হচ্ছে 1 বছরের বার্ষিক, একটা হিসাব কাল 12 মাসের হয়। তো যেহেতু 12 মাসের মধ্যে 10 মাসের ভাড়া এখানে দেওয়া আছে, সেই কারণে এটাকে 10 দিয়ে ভাগ করতে হবে, 2 দিয়ে গুণ করতে হবে। 10 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করলে বকেয়া ভাড়া পাবো। এই বকেয়া ভাড়া আমাদের দুইবার আমরা হিসাব করব। একবার ভাড়ার সাথে যোগ করে দিব, ভাড়া যোগ বকেয়া। আরেকবার আমরা চলতি দায় পাশে, আর্থিক অবস্থার বিবরণীর দায় পাশে, যেহেতু এটা চলতি দায়, সেই কারণে দায় পাশে লিখবো বকেয়া ভাড়া নামে। এটা কয় জায়গায় গেল? 2 জায়গায় গেল। একবার ভাড়ার সাথে যোগ হলো বকেয়া ভাড়া নামে, আবার দায় পাশে লিখতে হলো চলতি দায় হিসাবে। বলো, ভাড়ার বিষয়টা কি সবাই ক্লিয়ার হয়েছে? জি স্যার। ভেরি গুড। যদি কোনো বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকে, না বুঝে থাকো, তাহলে কিন্তু জিজ্ঞেস করবা, বলবা। না জিজ্ঞেস করে যদি চুপ থাকো, তাহলে কিন্তু তোমার অঙ্ক করতে কষ্ট হবে। এই জন্য তোমরা সমস্যা হলে বলবা। আচ্ছা, এখানে ফারিহা, ফারিহা তুমি বলবা, এই যে বেতন লেখা আছে 9 মাসের 36,000 টাকা, বেতন বকেয়াটা কিভাবে বের করব তুমি বলবা এটা, ফারিহা। স্যার 9 দিয়ে ভাগ দিব আর 3 দিয়ে গুণ। 9 দিয়ে ভাগ দিবা, 3 দিয়ে গুণ দিবা। হ্যাঁ, ভেরি গুড, তোমার উত্তর ঠিক আছে, একদম রাইট। এটাকে 9 দিয়ে ভাগ দিবা, 3 দিয়ে গুণ দিবা। তাহলে এখানেও বকেয়া বেতন নামে বেতন বের হবে 12,000 টাকা। এই 12,000 টাকাকে প্রথমে বেতনের সাথে যোগ করব, বেতন যোগ বকেয়া। পরবর্তীতে আমরা এটাকে আবার চলতি দায় হিসাবে, আর্থিক অবস্থার বিবরণী দায় পাশে লিখবো চলতি দায় হিসাবে, যে বকেয়া বেতন নামে। ধন্যবাদ ফারিয়াকে। প্রারম্ভিক মজুদ, প্রারম্ভিক মজুদ, এটা বলবা, পায়েল বলবা যে প্রারম্ভিক মজুদ কোন ধরনের হিসাব? প্রারম্ভিক মজুদ কোন ধরনের হিসাব? খুব দ্রুত বলতে হবে, হ্যাঁ দ্রুত বলবা, সময়টা যাতে নষ্ট না হয়। কে বলতে পারবা প্রারম্ভিক মজুদ কোন ধরনের হিসাব? কে বলতে পারবা? প্রত্যক্ষ। প্রত্যক্ষ ব্যয়, হ্যাঁ রাইতা, একদম রাইট, এটা প্রত্যক্ষ ব্যয়। আর প্রত্যক্ষ ব্যয় লিখতে হয় কোথায়? যখন বিক্রিত পণ্যের ব্যয় বের করা হয়। যেখানে বিক্রিত পণ্যের ব্যয় বের করা হয় সেখানে প্রত্যক্ষ ব্যয়টা লিখতে হয়। এবার পণ্য ক্রয়, মজুরি, এগুলো প্রত্যক্ষ ব্যয়। চালান কারবারে পণ্য প্রেরণ, মানে শব্দ হচ্ছে চালানি কারবারি পণ্য প্রেরণ আর কি, হ্যাঁ, চালানি কারবারি পণ্য প্রেরণ।
এটা সম্পর্কে তোমাদের কোনো আইডিয়া আছে কি, ধারণা আছে কি জিনিসটা কি? নো স্যার। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, খেয়াল করে শোনো। যখন কোনো বড় প্রতিষ্ঠান, আচ্ছা আমি যদি তোমাদেরকে একটু পরিচিত কথা না বলি, যেমন ওয়ালটন, তোমরা সবাই ওয়ালটনের পণ্য তো সবাই চিনো, তাই না? এখন এই ওয়ালটন কোম্পানি যদি মনে করো তাদের ওয়ালটনের ফ্রিজ, টিভি সারা বাংলাদেশে তারা কি করে বিক্রি করে। তো যখন কোম্পানি এই পণ্য যে কাস্টমারের চাহিদা পূরণের লক্ষ্যে সারা দেশে বিক্রি করার উদ্দেশ্যে যখন বিভিন্ন জেলায় জেলায় বিভিন্ন উপজেলায় যখন তারা এজেন্ট নিয়োগ করবে, এজেন্টের কাজ হবে যে কোম্পানি এজেন্টের কাছে তার মালগুলো পাঠাবে, আর সেই এজেন্ট সেই মালগুলো বিক্রি করে দিবে। বিক্রি করে দিলে কোম্পানি এজেন্টকে কমিশন দিবে, অর্থাৎ ওই এজেন্ট কোম্পানির কাছ থেকে মালগুলো কিনে নিবে না, তারা শুধু ওইখানে বসে বসে মালগুলো বিক্রি করে দিবে কোম্পানির পক্ষ হয়ে, বিনিময়ে তারা কমিশন পাবে। এইভাবে ব্যবসা করাকে বলা হয় এজেন্টের মাধ্যমে ব্যবসা করা। আর এজেন্টের কাছে যখন মাল পাঠানো হয় বিক্রি করার জন্য, যখন এজেন্টের কাছে মালগুলো বিক্রি করার জন্য পাঠানো হয় তখন সেটাকে বলা হয় চালানি কারবারে পণ্য প্রেরণ। চালানি কারবারে পণ্য প্রেরণ, অর্থাৎ এজেন্টের কাছে মাল পাঠানো হলো বিক্রি করার জন্য। আমার কথাটা বুঝছো না বুঝো নেই? বুঝছি স্যার। ভেরি গুড। এই পণ্য যতক্ষণ পর্যন্ত বিক্রয় না হবে, চালানি কারবারে যে পণ্য পাঠানো হলো এই পণ্য যতক্ষণ বিক্রয় না হবে ততক্ষণ পর্যন্ত এটা প্রতিষ্ঠানের জন্য সম্পদ হিসেবে থাকবে, অবিকৃত মাল হিসেবে এটা সম্পদ হিসেবে থাকবে, চলতি সম্পদ। তাহলে তোমার মনে প্রশ্ন হতে পারে এটা বিক্রি হলো কি হলো না বুঝবো কিভাবে? এটা বুঝার উপায় হলো রেওয়া মিলের নিচে সমন্বয়ে বলা থাকবে যে চালানি কারবারে যে পণ্যগুলো পাঠানো হয়েছে সবগুলো পণ্য বা অর্ধেক পণ্য বা আংশিক পণ্য এত টাকায় বিক্রি করা হয়েছে। এই বিক্রি করা হয়েছে কথাটা উল্লেখ থাকবে। যখনই বলা থাকবে পণ্যগুলো বিক্রি করা হয়েছে তখনই আমরা ধরে নেব এটা বিক্রি হয়েছে। আর বিক্রি হইলে পরে আমরা দেখবো ওই বিক্রি করতে গিয়ে আমাদের লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। এরপরে আসো দালান কোঠা। দালান কোঠা এটা স্থায়ী সম্পদ। এবার আছে 12% বিনিয়োগ। 12% বিনিয়োগ 1/4/2021, 1/4/2021। এদের শোধ হবে কয় দিনের কয় টাকা এটা কে বলতে পারবা? বিনিয়োগের শোধ কয় দিনের হবে কয় টাকা হবে? পারবা? কেউ বলতে পারবা? স্যার 3 মাসের স্যার হবে। 8 মাসের সুদ হবে। 8 মাসের শোধ হবে। আর কেউ বলতে পারবা? চেষ্টা করো চেষ্টা করো, এটা ইম্পর্টেন্ট একটা বিষয়, তোমাদের পরীক্ষার অঙ্কের মধ্যে বিনিয়োগ আর ঋণের বিষয়টা থাকবেই, তো এটা তোমাদের পারতে হবে। শোধরা কয় মাসের হবে আর কে বলতে পারবা? আচ্ছা 8 মাস জানি কে বলেছো? স্যার আমি রায়তা। রাইতে বলছো 8 মাস। আচ্ছা রাইতে 8 মাস কেন? রাইতে বলো তুমি। কারণ স্যার এপ্রিলের দিকে স্টার্ট হয়েছে, মানে এপ্রিলের ফার্স্ট থেকে। এবার স্যার তুমি, তাহলে 9 মাস। হ্যাঁ 9 মাস হবে রাইতে, এপ্রিলের ফার্স্ট প্রথম থেকে শুরু হয়েছে, তোমাকে এপ্রিল সহ গুনতে হবে। হ্যাঁ এপ্রিল সহ গুনতে হবে, তাহলে 9 মাসে শোধ হবে, এখানে 9 মাস শোধ হবে 9 মাসের। আচ্ছা 9 মাসে শোধ কয় টাকা হয় এটা কি বের করতে পারবা? কেউ বের করে বলতে পারবা? সুতরাং 9 মাসে কয় টাকা হবে?
দেখো আমি তোমাদের একটু স্ক্রিনে দেখাচ্ছি, দেখো স্ক্রিনে এদিকে তাকাও। এটা আছে তোমার 1,22,000 টাকা। 1,22,000 কি স্ক্রিন দেখতে পাচ্ছ আমি যে লিখতেছি? জি স্যার। নো স্যার। দেখো বাম পাশে দেখো আমি লিখতেছি 1,22,000 গুণ হবে 12%। স্যার আপনি 12,000 লিখছেন। হ্যাঁ, দাঁড়াও আমি এটাকে দেখো 1,22,000 কেমন, এটা এখানে তোমাকে গুণ দিতে হবে, গুণ গুণ দিয়ে 12%, 12%। এরপরে ভাগ হচ্ছে এটাকে, তারপরে মনে করো যে গুণ দিয়ে 3 দিয়ে 9 দিয়ে গুণ আর 12 দিয়ে ভাগ, 9 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ, অর্থাৎ 1,22,000কে 12% করতে হবে প্রথমে। 12% করে ওই টাকাটাকে 12 দিয়ে ভাগ করব আর 9 দিয়ে গুণ করব। 12 দিয়ে ভাগ করব, 9 দিয়ে কি করব, গুণ করব। বুঝছো? সেটটা আবার বুঝে দিবেন। একটু নিচের দিকে তাকাও। হ্যাঁ খেয়াল করো, দেখো দেখো নিচে স্ক্রিনটা দেখতে পাচ্ছ তুমি? বিনিয়োগের সুদ জি স্যার। নির্ণয়, বিনিয়োগের সুদ নির্ণয় প্রথমে 1,22,000, এই 1,22,000কে তোমার যেটা করতে হবে, 1,22,000কে তোমার 12% করতে হবে। 12% করলে যে সুদটা বের হবে সেটা বের হবে 1 বছরের সুদ। যে কোনো পার্সেন্ট করার পরে যে রেজাল্টটা বের হয় সেটা বের হয় বার্ষিক, মানে 1 বছরে বের হয়। তাহলে এখানে 1,22,000 টাকাকে 12% করলে পরে যে টাকাটা আসে এটা হলো বার্ষিক টাকা, 1 বছরের টাকা। আমাদের দরকার হচ্ছে 9 মাসের টাকা। এই কারণে ওই 12% করে যে টাকাটা বের হলো সেটাকে 12 দিয়ে ভাগ, তারপরে 9 দিয়ে গুণ, 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, তাহলে হয়ে যাবে 10,980 টাকা। এটা হচ্ছে তোমার 9 মাসের সুদ। এই যে 10,980 টাকা বের হলো, এটা হচ্ছে তোমার 9 মাসের সুদ। ঠিক আছে? বুঝছো বিষয়টা? জি স্যার। ওকে ফাইন। এবার একটু আবার খেয়াল করে দেখো, তাহলে আমাদের 12%-এ 9 মাসের সুদ বের হলো 10,980 টাকা। দেখো রেওয়া মিলের ক্রেডিট দিকে, দেখো ক্রেডিট দিকে একটু খেয়াল করে তাকাও। এখানে লেখা আছে বিনিয়োগের সুদ, লেখা আছে 5,000 টাকা। কত লেখা আছে? 5,000 টাকা। এই কথাটার অর্থ হলো যে বিনিয়োগের সুদ যেটা হয় 10,980 টাকা, সেই 10,980 টাকার মধ্যে 5,000 টাকার সুদ পাওয়া গেছে, 5,000 টাকার সুদ পাওয়া গেছে, আর বাকি টাকাটা এখনো পাওয়া যায় নাই, যেটাকে বলা হয় অনাদায়ী বা বকেয়া। ওটাকে বলা হয় অনাদায়ী অথবা
বকেয়া বলা হয়। সেটা কেমনে বের করবো? দেখো আমি তোমাদের এখানে একটু দেখাচ্ছি। প্রথমে তুমি বিনিয়োগের সুদ বের করবা। বিনিয়োগের সুদ 1,22,000 গুণ 12% ভাগ 12 গুণ 9 হইল 10,980 টাকা। এবার দেখো নিচে লেখা আছে বিনিয়োগের অনাদায়ী সুদ বা বকেয়া সুদ। তো মোট সুদ হইল 10,980 টাকা। এর মধ্যে পাওয়া গেছে তোমার 5,000 টাকা, আর এখনো পাওয়া যায় নাই, মানে আরো পরে পাবো ভবিষ্যতে। তার পরিমাণ হচ্ছে 5,980 টাকা। তোমরা কি বিষয়টা বুঝছো না বুঝো নেই? বুঝছি স্যার। ওকে, ভেরি গুড। এবার আসো অফিস সরঞ্জাম, স্থায়ী সম্পদ, প্রাপ্য হিসাব, চলতি সম্পদ, অফিস খরচ, এটা পরোক্ষ ব্যয়। ক্রেডিট দিকে আসো। পণ্য বিক্রয় 5,15,000 টাকা। পণ্য বিক্রয় মানে হচ্ছে কোম্পানির জন্য আয়। ব্যাংক জমাতিরিক্ত এটা কোন ধরনের হিসাব, কে বলতে পারবা? দায়। কেমন দায়? তোমার উত্তর ঠিক আছে, দায়, পরোক্ষ দায়। পরোক্ষ দায়। আচ্ছা, আর কি কিছু বলবা? চলতি দায়। চলতি দায়, এটা ঠিক আছে। পরোক্ষ দায় বলতে কোনো দায় নেই, কেমন? দায়ের মধ্যে পরোক্ষ আর প্রত্যক্ষ নেই। তোমরা খেয়াল করবা, এটা হচ্ছে চলতি দায়। দায় দুই প্রকারের, একটা হচ্ছে দীর্ঘমেয়াদী দায়, আর একটা হচ্ছে চলতি দায়। মানে চলতি দায় অর্থাৎ যে দায়গুলো খুব কম সময়ের মধ্যে কি করতে হয়, পরিশোধ করতে হয়, এগুলোকে বলা হয় চলতি দায়। তাহলে ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি দায়। ব্যাংক জমাতিরিক্ত হচ্ছে চলতি দায়। ঠিক আছে। এরপরে দেখো লেখা আছে 10% ব্যাংক ঋণ। যেমন এটা দীর্ঘমেয়াদী দায়। যে দায়ের পাশে সুদের হার উল্লেখ থাকবে 10%, 8%, 5%, এরকম যেখানে সুদের বিষয়টা উল্লেখ থাকবে সেটাকে বলা হয় দীর্ঘমেয়াদী দায়। এখানে ঋণের সুদটা কয় মাসের হবে, কে বলতে পারবা? ঋণের সুদটা এখানে কয় মাসের হবে? 12 মাসের। 12 মাসের, ভেরি গুড। এখানে সুদ হবে পুরো 12 মাসের, 1 বছরের। তাহলে এখানে 1,80,000 টাকার 10% করলে পরে সুদ হবে 18,000 টাকা। এইখানে একটা জিনিস তোমাদেরকে আমি বলবো, সেটা হলো দেখো রেওয়া মিলে ঋণের সুদ কিছুই দেওয়া নেই। ঋণের সুদ তো কোম্পানির প্রতিষ্ঠানের জন্য খরচ, এই খরচটা এখনো পরিশোধ করা হয়নি। পরিশোধ করা হয়নি আমরা বুঝবো কিভাবে? বোঝার উপায় হলো, যদি রেওয়া মিলে ঋণের সুদ দেওয়া থাকে তখন বুঝবো সুদটা পরিশোধ করা হয়েছে। আর যদি রেওয়া মিলে ঋণের সুদ দেওয়া না থাকে, যদি রেওয়া মিলে ঋণের সুদ দেওয়া না থাকে তখন বুঝবো সুদটা এখনো পরিশোধ করা হয় নাই, মানে বকে আছে। তো যেহেতু এখানে রেওয়া মিলে ঋণের সুদ বলতে কিছুই দেওয়া নেই, সুতরাং আমরা ধরে নিব মানে কি, এটাই ধরতে হবে আমাদেরকে যে এই সুদ এখনো পরিশোধ করা হয়নি, পুরো টাকাটাই আছে কি বকেয়া। তো এখানে ঋণের সুদ তোমার 1,80,000 টাকার 10% হয় 18,000 টাকা। এই সুদটাকে আমরা একবার লিখবো অন্যান্য ব্যয়ের মধ্যে। ঋণের সুদ হচ্ছে অন্যান্য ব্যয়। এটাকে আরো যদি ক্লিয়ার করে তোমরা জানতে চাও বা পরবর্তীতে শিখবা হয়তো অপরিচালন ব্যয়। যদিও তোমরা এখানে অপরিচালন ব্যয় নামে কোনো ব্যয় শিখো না বা লেখো না, তোমাদেরকে লিখতে হয় অন্যান্য ব্যয়। তো ঋণের সুদরা হচ্ছে অন্যান্য ব্যয়। 1,80,000 টাকার 10% করলে হয় 18,000 টাকা।
এরপর আছে প্রদেয় হিসাব। প্রদেয় হিসাব মানে হচ্ছে চলতি দায়। আমি কিন্তু প্রত্যেকটা হিসাব তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা এটা নোট লিখে নিবা, মানে লিখে রাখবা কোনটা কোথায় যাবে। পরবর্তীতে তোমাদের জন্য এটা হোমওয়ার্ক থাকবে, এই অঙ্কটা তোমরা করবা, করে না পারলে আমার হেল্প নিবা। এবার আছে মূলধন। মূলধন মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। মূলধন হচ্ছে স্বত্বাধিকারী বা মালিকানা সত্ত্ব। বিনিয়োগের সুদ তোমাদেরকে আমি বলেছি, বিনিয়োগের সুদ। এবার আসে সমাপনী সমন্বয়ের কথাগুলো দেখি, সমন্বয় কি লেখা আছে। 1 নম্বর সমন্বয় বলছে সমাপনী মজুদ পণ্যের মূল্য 1 লক্ষ টাকা, যার বর্তমান বাজার মূল্য আছে 1,05,000 টাকা। এখানে সমাপনী মজুদ পণ্যের মূল্য দুইটা দেওয়া আছে, আমরা কোনটা ধরবো? স্যার 1 লাখ। 1 লাখ ধরবো কেন? এরকম 1 লাখ ধরবো কেন, কারণ কি? 1 লাখ ধরবো কেন, এটা কারণটা কি বলো তো? নীতি, হ্যাঁ, রক্ষণশীলতার নীতি। ভেরি গুড, ভেরি গুড। রক্ষণশীলতার নীতি। হিসাব বিজ্ঞানের একটা নীতি আছে, যে নীতির নাম হচ্ছে রক্ষণশীলতার নীতি বা রক্ষণশীল নীতি। রক্ষণশীল নীতি জিনিসটা কি, এটা কি তোমার মনে আছে, বলতে পারবা? আসলে রক্ষণশীল নীতি বিষয়টা, তোমার উত্তর রাইট, একদম রাইট, তোমাকে ধন্যবাদ। তো রক্ষণশীল নীতি জিনিসটা কি, এটা কি তুমি বলতে পারবা? সমন্বয় যে সমাপনী মজুদ পণ্যে যদি বাজার মূল্য বেশি থাকে, না আমাদের যদি একটা বেশি থাকে একটা কম থাকে, যেটা কম ওটা নিতে হয়। হ্যাঁ, এটা নিতে হয়। এটা হলো নিতে হয় কেন? রক্ষণশীল নীতির কারণে। তো রক্ষণশীল নীতিটা কি, এটা হয়তো তোমার খেয়াল নেই, আমি বলে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো, সবাই শুনবা। রক্ষণশীল নীতি হচ্ছে একটা প্রতিষ্ঠানের, মানে যে কারবারের আমরা হিসাব করতেছি, কোনো লেনদেনের ফলে ভবিষ্যতে, যেমন এখানে যদি আমরা সমাপনী মজুদ পণ্য 1 লাখ টাকা আছে, 1,05,000 টাকা লেখা আছে, আমি যদি 1,05,000 টাকা সমাপনী মজুদ পণ্য লিখে রাখি, তাহলে বড়টা লিখলাম। আর বড়টা যদি লিখি, আমি ধরে নিলাম যে 1,05,000 টাকা বেচতে পারবো, মানে আয়টাকে আগে আমি হিসাব করে ফেললাম। এই যে 5,000 টাকা দাম বেশি আছে, এটাকে আগেই আমি লিখে ফেললাম, লিখে রাখলাম। এরকম যদি লিখে রাখি, ভবিষ্যতে গিয়ে এই দামটা এই যে 5,000 টাকা বেশি লিখলাম, এটা আবার কমেও যেতে পারে। এটা যেমন এখন বেশি আছে, পরবর্তী সময় এটা কমে যেতে পারে। তাই এখানে বলা হয় ভবিষ্যতে এরকম আয় হতে পারে। হতে পারে আয়কে আয় বলা যাবে না, কিন্তু ভবিষ্যতে ব্যয় হলে ধরে নিতে হবে যে ব্যয়টা আমার হবে। অর্থাৎ সম্ভাব্য আয় নয়, সম্ভাব্য ব্যয়কে গুরুত্ব দেওয়া। ভবিষ্যতে আয় হবে এটাকে প্রায়োরিটি না দিয়ে ভবিষ্যতে আমার ব্যয় হতে পারে এটাকে আগে গুরুত্ব দিতে হবে। তখন কারবার কি থাকে, সেফ থাকে, নিরাপদ থাকে। যে ব্যয়কে গুরুত্ব দিলে পরবর্তীতে আয় হইলে কোম্পানির জন্য ভালো, লাভ। কিন্তু আগে যদি লাভকে গুরুত্ব দেওয়া হয়, পরে গিয়ে যদি লাভ না হয়, তাহলে কোম্পানির ক্ষতি হতে পারে। এই কারণে রক্ষণশীল নীতির মূল বৈশিষ্ট্য হচ্ছে, রক্ষণশীল নীতি মানে হচ্ছে ভবিষ্যৎ সম্ভাব্য আয়কে নয়, ভবিষ্যৎ সম্ভাব্য ব্যয়কে প্রাধান্য দেওয়া বা গুরুত্ব দেওয়া কি বলা হয়? রক্ষণশীল নীতি। তোমরা আমার কথা বুঝছো না বুঝোনি? বুঝছি। এই যে মেহজাবিন মাহি, তোমার রুল কত? স্যার 26। হ্যাঁ, রুলটা নামের পাশে লিখে রাখবা, তাইলে উপস্থিতি নিতে সহজ হয়। এবার খেয়াল করো, তাহলে সমাপনী মজুদ পণ্য, এখানে যে দুইটা মূল্য দেওয়া আছে, 1 লক্ষ টাকা, 1,05,000 টাকা, আমরা এখানে 1 লাখ টাকাকে আমরা লিখবো, এটাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করব। এই 1 লাখ টাকা আমরা বিক্রিত পণ্যের ব্যয় বের করার সময় আমরা এখানে সমাপনী মজুদকে প্রত্যক্ষ ব্যয়ের যোগফল থেকে মাইনাস করব। এবার দেখো আরেকটা সমন্বয় আছে, কেশিয়ারের নিকট থেকে 3,500 টাকা ছিনতাই হয়েছে, যা এখনো হিসাবভুক্ত করা হয়নি। কেশিয়ারের নিকট থেকে 3,500 টাকা ছিনতাই হয়েছে, এটা কি করতে হবে? কে বলতে পারবা? এই সমন্বয়টার কাজ কি হবে? নগদ থেকে বাদ যাবে। নগদ থেকে বাদ যাবে, আর কি করতে হবে? অন্যান্য ব্যয়তে বসতে হবে।
অন্যান্য ব্যয়তে বসাবো। হ্যাঁ, ভেরি গুড। মানে এটা দুই জায়গায় কাজ করতে হবে, সমন্বয়ের আইটেমগুলো দুই জায়গায় কাজ করতে হয়। কেন দুই জায়গায় কাজ করতে হয়? কারণ আমরা জানি প্রত্যেকটা লেনদেনের হিসাব খাত, হিসাবের পক্ষ হচ্ছে দুইটা, এই জন্য দুইটা পক্ষকে দুই জায়গায় সমীকরণে প্রভাবিত করে, হিসাব সমীকরণের দুই জায়গায় প্রভাবিত হয়, আর এই জন্য আমরা এটাকে দুই জায়গায় লিপিবদ্ধ করব। তো যেহেতু ৩,৫০০ টাকা ছিনতাই হয়েছে, চুরি হয়েছে, এই জন্য এটাকে বলা হয় বিবিধ ক্ষতি, মানে অপ্রত্যাশিত ক্ষতি। এরকম ক্ষতি কোম্পানির প্রত্যাশিত ছিল না প্রতিষ্ঠানের। এই বিবিধ ক্ষতি নাম দিয়ে আমরা অন্যান্য ব্যয়ের মধ্যে লিখবো। আর যেহেতু নগদ টাকা চুরি হয়ে গেছে, আমার নগদ টাকা কমে গেছে, এই কারণে সম্পদ পাশে হাতে নগদ থেকে বা নগদ তহবিল থেকে মাইনাস করে দিব। নগদ তহবিল বা হাতে নগদ যাই বলি আমরা একই জিনিস, ওই নগদ তহবিল থেকে এটাকে মাইনাস করে দিব। ভেরি গুড। প্রাপ্য হিসাবের 5% আদায়যোগ্য নয় বলে বিবেচনা করা হয়। তো প্রাপ্য হিসাব দেখো, রেওয়া মিলে লেখা আছে প্রাপ্য হিসাব 85,000 টাকা, প্রাপ্য হিসাব দেওয়া আছে 85,000 টাকা। এই 85,000 টাকার 5% আদায়যোগ্য নয় বলে বিবেচনা করা হলো। তাহলে 85,000 টাকার 5% ধরবো আমরা। 85,000 টাকার 5% যা হয় সেটাকে আমরা বলবো অনাদায়ী পাওনা সঞ্চিতি। আদায়যোগ্য নয় মানে আদায় হবে না, আদায় না হলে সেটাকে আমরা অনাদায়ী পাওনা বলি। অনাদায়ী পাওনা বা কুরিন অথবা অনাদায়ী দেনা, এই তিনটার যে কোনো নামে লেখা যেতে পারে। তুমি কুরিনও লিখতে পারো, অনাদায়ী পাওনাও লিখতে পারো, অনাদায়ী দেনাও লিখতে পারো। লিখলে পরে তুমি সেটাকে পরিচালন মানে পরোক্ষ ব্যয়ের মধ্যে লিখবা অনাদায়ী পাওনা নামে। অনাদায়ী পাওনা নামে তুমি এটাকে লিখবা, ঠিক আছে? আচ্ছা, আবার আর্থিক অবস্থার বিবরণী যখন তুমি করবা, যখন তুমি আর্থিক অবস্থার বিবরণী করবা, তখন তুমি এটাকে সম্পদ পাশে প্রাপ্য হিসাব থেকে মাইনাস করে দিবা, প্রাপ্য হিসাব থেকে মাইনাস করে দিবা, ঠিক আছে? তাহলে একবার তুমি কাজ করবা কোথায়? একবার কাজ করবা হলো পরিচালক পরোক্ষ ব্যয়ের মধ্যে লিখবা, পরোক্ষ ব্যয়ের মধ্যে লিখবা অনাদায়ী পাওনা নামে বা কুরিন নামে। তারপরে তুমি আবার এটাকে লিখবা প্রাপ্য হিসাব থেকে মাইনাস করে দিবা। এবার আসো, দালানের উপর 10% আর অফিস সরঞ্জামের উপর, দালানের উপর 10% আর অফিস সরঞ্জামের উপর 5% হারে অবচয় ধার্য করতে হবে, ঠিক আছে? অবচয় ধার্য করবা। এই হবে তোমাদের অঙ্কটা। আর ক নম্বরে প্রশ্ন করেছে বিনিয়োগের অনাদায়ী সুদের পরিমাণ নির্ণয় করো। বিনিয়োগের অনাদায়ী সুদের পরিমাণ নির্ণয় করো, যেটা তোমাদের আমি একটু আগে বের করে দেখিয়েছি। অনাদায়ী সুদরা এখানে এইভাবে বের করতে হবে। প্রথমে বিনিয়োগের সুদ নির্ণয়, 1,22,000 টাকার 12% করে 12 দিয়ে ভাগ 9 দিয়ে গুণ, তাহলে সুদ বের হলো। এবার অনাদায়ী সুদ, বিনিয়োগের অনাদায়ী সুদ, অনাদায়ী সুদ যখন বের করবা তখন লিখবা যে টাকা 10,980 টাকা বিনিয়োগের সুদ হওয়ার কথা ছিল, যার মধ্যে পেয়েছি 5,000 টাকা, এই 5,000 টাকা মাইনাস করে দিলে যে টাকাটা থাকে তার নাম হচ্ছে অনাদায়ী সুদ বা বকেয়া সুদ। এটা ক নাম্বারের উত্তর। খ নাম্বারে বলেছে বছর শেষে সাথী এন্টারপ্রাইজের বিশদ আয় বিবরণী প্রস্তুত করো। আর গ নাম্বারে বলা হয়েছে বছর শেষে সাথী এন্টারপ্রাইজের মোট সম্পত্তির পরিমাণ দেখাও। মোট সম্পত্তি বলতে এখানে বোঝানো হয় চলতি সম্পদ, স্থায়ী সম্পদ, সকলগুলাকে বোঝানো হয়। তো তোমরা এই অঙ্কটা তোমাদের জন্য বাড়ির কাজ থাকলো, তোমরা সবাই করবা, না পারলে আমার হেল্প নিবা। হ্যাঁ, পুরো অঙ্কটা আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে বাসায় অঙ্কটা করবা। পারবা না করতে? জি স্যার। জি স্যার। ভেরি গুড, অবশ্যই করবা। আর না পারলে তো আমি বলছি, বারবার বলছি, না পারলে আমার হেল্প নিবা। দেখো অঙ্কটাকে তোমরা স্ক্রিনশট নিয়েছো? পুরো ম্যাথটাকে স্ক্রিনশট নিয়েছো কি? জি স্যার।
ওকে ফাইন। এটা হচ্ছে রেওয়া মিলটা, আর এটা হচ্ছে তোমার সমন্বয়। এই সমন্বয়ের আলোকে তোমরা এই অঙ্ক বাসা অঙ্কটা করবা, ঠিক আছে? বলো, কারো কোনো প্রশ্ন আছে? তোমাদের কারো কোনো প্রশ্ন আছে কি? কোনো বিষয় নিয়ে বুঝো নাই, কোনো হিসাবের উদ্বৃত্ত নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আমায় বলতে পারো। আছে কারো প্রশ্ন? নো স্যার। নো স্যার। জি ওকে, না থাকলে তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে ক্লাস তাহলে আমরা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।